ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে দুইটি প্রমাণ আপনাকে সব কিছু পরিষ্কার করে দেবে। বন্ধুরা, একটা হলো ভিডিও ফুটেজগুলো। হ্যাঁ, যখন একের পর এক এই ক্ষেপণাস্ত্রগুলো ব্লো হচ্ছিল, আঘাত করছিল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে, তখন আর বুঝতে বাকি থাকে না যে এই হামলাটি কতটা মারাত্মক ছিল এবং সবগুলো মিসাইলকে আপনি ইন্টারসেপ্ট করতে পারেননি। আর 99% এটা তো আসলে কানাকেও বিশ্বাস করানো যাবে না, কারণ যারা এই বিষয়গুলো স্বচক্ষে দেখেছে বা আপনি যারা ভিডিওতে দেখেছি, তখন তো এই ব্যাপারগুলো সুস্পষ্টভাবে আপনাদের সামনে উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, এখন বক্তব্য হলো ক্ষয়ক্ষতির মাত্রা কেমন। এখন আপনাকে যদি ক্ষয়ক্ষতির বিষয়টি সরজমিনে না দেখতে দেয়, তখন কর্তৃপক্ষ বা যারা সরাসরি হামলা শিকার হয়েছে তারা যেটি বলবে সেটি আপনাকে শুনতে হবে বা জানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট এসেছে, সেইগুলো আপনাদের সামনে আমি শেয়ার করব। আশা করি তখন বুঝতে পারবেন আসলে একেবারেই যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বা যেভাবে বিবৃতি দিয়ে পুরো হামলাটিকে একটি সাধারণ মানে প্রকাশ করা হয়েছে সেটি কতটা অসার আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। বন্ধুরা, ইরানের তরফ থেকে জানানো হয়েছে এখানে কোনো সিভিলিয়ান মারা যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ আমাদের টার্গেট সিভিলিয়ান ছিল না। আমাদের মূল টার্গেট ছিল তাদের এয়ারবেস এবং তাদের মোসাদের হেডকোয়ার্টার, এবং এই টার্গেটে আমরা আমাদের মিসাইলগুলো 99% নয় 90% রাখতে সক্ষম হয়েছি, এবং আমাদের হামলা 90% সফল। এক্ষেত্রে হয়তো তারাও কিছুটা বাড়িয়ে বলতে পারে। বন্ধুরা, একেবারে 99% মিসাইলকে ইন্টারসেপ্ট করা সম্ভব হয়নি, ওদিকে ইরানের 90% মিসাইল আঘাত করতেও পারেনি। মাঝামাঝি আমরা কিছু একটা ধরতে পারি, সেগুলো আমরা হিসাব করতে যাব না। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের থেকে যেটি জানা গেছে, তারা কয়েকটি স্যাটেলাইট ইমেজ এখানে প্রদর্শন করেছে। আমি আমার পূর্বের ভিডিওগুলোতে আপনাদের জানিয়েছি। প্রেস টিভি বা অ্যাসোসিয়েটেড প্রেস এ ব্যাপারে কয়েকটি ইমেজ এখানে প্রকাশ করেছে, এবং পরবর্তীতে প্রেস টিভির বরাত দিয়ে আরও জানা গেছে 20টির মতো এয়ারক্রাফট নাকি ড্যামেজ হয়ে গেছে। বন্ধুরা, এয়ারক্রাফট ড্যামেজের ব্যাপারটি প্রেস টিভির পক্ষ থেকে জানানো হয়েছে, এবং অ্যাসোসিয়েটেড প্রেস থেকে যে ইমেজটি আসলে প্রকাশ করা হয়েছে সেখানে তা নেভাতিন বিমানবন্দরের বা নেভাতিন এয়ারবেজের যে সকল অবকাঠামোগুলো বা বিল্ডিংগুলো ছিল, তার মধ্যে একটার ছাদে বিশাল আকার গর্ত লক্ষ্য করা গেছে। জুম করে দেখলে ব্যাপারটি সুস্পষ্টভাবে ধরা পড়ে। বন্ধুরা, এর মাধ্যমে আসলে যে বিষয়গুলোকে যতটা হালকা করা হয়েছে, এই ক্ষয়ক্ষতির মাত্রা বা পরিমাণ ততটা হালকা নয়। আর 20টি এয়ারক্রাফট ডিস্ট্রয়ের খবর যে প্রেস টিভি দিয়েছে, তারা এগুলো দেখেছে যে এগুলো ডেব্রিজ বা ধ্বংসাবশেষ রয়েছে। এগুলো প্রমাণ করার দায়িত্ব অবশ্য ইসরায়েলি কর্তৃপক্ষ বা তারা যদি কোনো দিন প্রেস টিভির মতো কোনো প্রেস করে তাহলে। কিন্তু একটা বিষয় আপনাকে সন্দেহের উদ্রেক করবে, তা হচ্ছে যখন এই হামলাটি চালানো হয়েছে এর পরপরই যে সকল অবস্থানে হামলা হয়েছে সেখানে সাংবাদিকদের প্রবেশ বা এখান থেকে সংবাদ বা অন্য কিছু তথ্য ছড়ানোর ব্যাপারটি বন্ধ করে দিয়েছে বা নিষিদ্ধ করেছে ইসরায়েল। অর্থাৎ ইরানের হামলার কোনো ক্ষয়ক্ষতির চিত্র তারা অন্য কোনো তৃতীয় পক্ষের দ্বারা তদন্ত করতে বা জানাতে দেবে না বা প্রকাশ করতে দেবে না। এখানে তারা যেটি বলবে সেটির তথ্যের ভিত্তিতে আপনাকে মেনে নিতে হবে অথবা প্রত্যাখ্যান করতে হবে। এখন কি করবেন সেটি হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। বন্ধুরা, এখানে আরও কয়েকটি বিষয় উঠে এসেছে, তা হচ্ছে অন্য যে সকল জায়গায় আঘাত এনেছে ইসরায়েলের সাধারণ নাগরিকরা, সেগুলো তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছিল, কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ থেকে সেটি এক প্রকার নিরুৎসাহিত করা হয়েছে, এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের ছবি প্রকাশ বা এই ক্ষয়ক্ষতির ব্যাপারটি প্রকাশ অবশ্যই আপনার শত্রুকে উৎসাহিত করার সামিল, তাদেরকে ইনকারেজ করার মতো একটি ব্যবস্থা। সুতরাং আপনারা এগুলো থেকে বিরত থাকুন। এটি একটি প্রস্তাব ছিল সাধারণ ইসরায়েলি জনগণের প্রতি ইসরায়েলি সরকারের। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে সামগ্রিক বিষয়গুলোকে অতিরঞ্জিত না করে একটু স্বাভাবিকভাবে ভাবতে। বন্ধুরা, অবশ্যই যে আক্রমণ করে সে দাবি করবে তার আক্রমণ শতভাগ সফল, এবং অবশ্যই যুদ্ধক্ষেত্রে প্রোপাগান্ডা ভিত্তিক একটি অবস্থা আর একটি যুদ্ধ আমরা রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে দেখেছি, আমরা এখানেও দেখেছি। তবে একটি বিষয় আমি মিলাতে পারছি না। বন্ধুরা, ইসরায়েলের এই ব্যাপারটি যে এত বড় একটি এসকেলেশন ঘটে গেল, পশ্চিমা মিডিয়াগুলো চোখ কপালে উঠে গেছে, এবং এই যখন হামলাটি হচ্ছিল আমি বিভিন্ন টিভি চ্যানেলের এই লাইভ ব্যাপারগুলো দেখছিলাম। অনেকে গুনে গুনে বলছিল যে 1 হিট 2 হিট এভাবে 1টা 2টা 3টা হিট করলো। সুতরাং এই ব্যাপারগুলো যখন আপনি সরাসরি দেখবেন সেখানে আপনি বুঝতে পারবেন যে এক জায়গায় 10 থেকে 12টা এভাবে আঘাত করছে। আর এরপরে যদি আপনি বলেন যে 1%-এর মতো আঘাত করেছে, সেখানে আপনার সন্দেহের উদ্রেক করে। এটি বাস্তবতা বিবর্জিত।
সুতরাং ব্যাপারগুলো সম্পর্কে আপনি ভিডিওগুলো দেখে নিজেই দেখতে পারেন যে কতগুলো আঘাত করলো বা একটা ধারণা পেতে পারেন আসলে ক্ষয়ক্ষতির পর্যায় কোন পর্যায়ে। এটাও ঠিক যে অনেকগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়েছে, আর সেটি যদি না হতো তাহলে ক্ষয়ক্ষতির মাত্রা এদের সহ্যের সীমার বাইরে চলে যেত। অনেকে আবার দাবি করেছেন যে ইরানের এই হামলায় কয়েকটি F-35 লাইটিং II যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং টোটাল ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটের সংখ্যা অনেকে 20টি করে বলে দাবি করেছেন। প্রেস টিভি এই দাবি করেছে। তবে একটা ব্যাপার এখানে বলার আছে বন্ধুরা, F-35 লাইটিং II যুদ্ধ বিমান এই ঘাঁটিতে রাখা হয়, অর্থাৎ নেভাতিম বিমান ঘাঁটিতে আপনার ইসরায়েলের যে F-35 তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাইছে এখানে রাখা হয়। মূলত এই ঘাঁটিটি এই F-35 লাইটিং II এর জন্য। এখন অবশ্যই তাদের কোনো আন্ডারগ্রাউন্ড ব্যবস্থা অথবা বিকল্প ব্যবস্থা আছে, কারণ ইসরায়েল খুব ভালো করে জানে ইরানের যে কোনো ধরনের হামলা এখানে আসতে পারে। যেহেতু ইরান এই ধরনের হামলা চালাতে সক্ষম এবং তাদের ক্ষেপণাস্ত্র আমাদের এই ঘর পর্যন্ত পৌঁছাতে সক্ষম, সুতরাং সেই ধরনের প্রতিরোধ ব্যবস্থা বা প্রতিকার ব্যবস্থা অবশ্যই তারা এখানে রেখেছে, যেন স্বল্প সময়ের নোটিশে তারা এই যুদ্ধ বিমানগুলোকে সরিয়ে নিতে পারে। কারণ এই এক একটি যুদ্ধ বিমানের মূল্য যে কত সেটি আপনাদের যদি বলতে চাই, বাংলা টাকায় ধরলে 3 থেকে 4 হাজার কোটি টাকার মধ্যে আপনি উইপেন্স প্যাকেজ সহ। সুতরাং এর যে মহামূল্যবান যুদ্ধ বিমানগুলো আসলে এর একটা দুইটা কয়েকটা ধ্বংস হয়ে গেলে সেটি তাদের জন্য একটা মারাত্মক আঘাত হয়ে আসবে। তবে আমার কাছে মনে হয় না খুব বড় আঘাত হবে, কারণ আমেরিকার কাছে নাও থাকলেও তারা প্রয়োজন বোধে ইসরায়েলি সার্বভৌম নিরাপত্তা রক্ষায় এটি দিয়ে সহায়তা করবে। এখন আমেরিকা বা পশ্চিমা মিডিয়াগুলো এক্ষেত্রে হয়তো তারা লুকোচুরি খেলতো, যেমন রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে তারা প্রতিনিয়ত ইউক্রেনের সামরিক বাহিনীর গুণগান করতে করতে এখন দেখা যাচ্ছে পেছনের সেইগুলো এক প্রকার প্রোপাগান্ডা ভুয়া ছাড়ার কিছুই না। কারণ বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটের বর্ণনাগুলো আমি দিব বন্ধুরা। দোনেস্কের আরও একটি শহর তারা দখলে নিয়েছে, এভাবে চলছে রাশিয়ান বিজয়গাথা। তাহলে এখন তারা কি বলে সেখানে, এখন তো সব স্পষ্ট। পূর্বে তারা এমনভাবে বলতো বা সংবাদ পরিবেশন করতো মনে হচ্ছে ইউক্রেনই পুরো রাশিয়া দখল করে ফেলেছে। এখন কাহিনীটি যখন সেখানে আসল কাহিনীটি ঘটতো বিশ্বের বুকে ওভাবে আসতো না। সুতরাং প্রোপাগান্ডা যুদ্ধ বা প্রচার যুদ্ধ যুদ্ধেরই একটি অংশ, যে যত ভালোভাবে সেটি প্রচার করতে পারে। কিন্তু এটির বিপরীত দিকও আছে। আপনি বর্তমান বিশ্ব ব্যবস্থায় এটিকে দীর্ঘদিন মিথ্যার তাঁবু দিয়ে ঢেকে রাখতে পারবেন না, ও কোনো না কোনোভাবে সেটি প্রকাশিত হবেই। যেমন এই স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে বোঝা গেছে যে এই নেভাতিম বিমান ভাটির কী অবস্থা, আর এটি বিশ্লেষণ করে খুব পণ্ডিত হওয়া লাগে না বা সামরিক পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই ক্ষয়ক্ষতির মাত্রা আসলে কেমন। বাস্তবতা হচ্ছে আমার বক্তব্যতে যেটা বা আমার যেটা মনে হয়েছে যে ওই সিচুয়েশনে যদি ওখানে কোনো যুদ্ধবিমান থাকতো তাহলে যেভাবে ওখানে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত এনেছে সেটি ডিস্ট্রয় হওয়ার সম্ভাবনা 100% সম্ভবত সেখানে ছিল না। আমার ধারণা ইসরায়েলরা এত বোকা না, বা ইসরায়েলের সামরিক বাহিনী অথবা IDF এত বোকা না যে একটি ব্যালিস্টিক মিসাইল ব্যারেজ ভিত্তিক হামলার বা কনসিকুয়েন্স হামলার ক্ষেত্রে তারা ওখানে তাদের মহামূল্যবান দামি যেগুলোর উপরে তাদের সামরিক বাহিনী আপাতত বেঁচে আছে সেইগুলোকে ওখানে শোকেজের মতো রাখিয়ে দেবে সাজিয়ে। সুতরাং এখান থেকে তারা নিশ্চিতভাবে তাদের যুদ্ধ বিমানগুলো সরাতে পেরেছিল, বা যতগুলো সরাতে পেরেছিল, অথবা বাকি কিছু একটা সরানোর সময় না পেলে সামান্য কিছু ক্ষয়ক্ষতি বা কয়েকটা এখানে যেতে পারে। তবে 20টার ক্ষেত্রে আমি অ্যাগ্রি করি না, বা 20টার মতো ধ্বংস হয়েছে এটা আমার কাছে বোধগম্য নয়, এটি অতিরঞ্জিত আমার কাছে মনে হয়। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বা IDF-এর উচিত মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধের যে লেলিহান শিখা জ্বলে উঠেছে সেটি টেনে ধরা, না হলে সে এটিকে সামাল দেওয়ার মতো ক্ষমতা রাখে না। আপনার যত বড়ই সামরিক শক্তি থাকুন না কেন, আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের হামলা মোকাবেলা করতে থাকেন, আমি বলেছি একটা সময় এসে আপনার এই হামলার সক্ষমতা এবং হামলা চালানোর সক্ষমতা, হামলার প্রতিরক্ষাভিত্তিক সক্ষমতা বা আকাশ প্রতিরক্ষার সক্ষমতা কমে যাবে। এখন যত বাহুবল দিয়ে বা গলার জোর দিয়ে বলতে পারছেন আসুন যুদ্ধ করি, 6 মাস 1 বছর ইরানের মতো শক্তির বিরুদ্ধে বা ইরানের এই ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে থাকলে তখন আর বলা লাগবে না। তখন আস্তে আস্তে আমেরিকাও পিছুটান শুরু করবে, কারণ চাচা আপন প্রাণ বাঁচা এটি হচ্ছে সর্বোত্তম ব্যবস্থা পৃথিবীতে। যদিও ইসরায়েল এবং আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে সেই ব্যাপারটি কোনোভাবেই আমি বিশ্বাস করি না, কারণ আমেরিকা পৃথিবীতে যদি কোনো একটা দেশকে খুব ভালোভাবে সমর্থন করে সেই দেশটির নাম হচ্ছে ইসরায়েল। তারপরও এখানে অবশ্যই তার সীমাবদ্ধতা রয়েছে। ধন্যবাদ।